আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ধ্যাৎ, এমন কিছু না, আর দয়া করে এখন তুমিও শুরু করো না। শিয়া ফিচিল হাসি দিয়ে বলল, ও তো তাহলে অলরেডি অন্যদেরও এমনই মনে হয়েছে। ঠিক আছে, আচ্ছা, অ্যাটলিস্ট স্কুলের কতগুলো পারফেক্ট বয় থাকে না, অনেকেরই তাদের উপর ক্রাশ থাকে, মানে তারা ক্রাশের সেন্টার পয়েন্ট থাকে, তেমন কাউকেও না। মাহিন বিরস্ব কণ্ঠে জিজ্ঞেস করলো, সেটা আবার কে? তুমি কার কথা বলছো? কে আমাদের স্কুলের পারফেক্ট বয়? উফ, না ছাড়ো তো, জাস্ট ফরগেট ইট। মাহিন ভ্রু কুচকে তাকিয়ে রইল ওর দিকে, তারপর দৃষ্টি ফিরিয়ে নিল এসিসিয়া। মনে মনে ভাবল, আমি যেমনটা ধারণা করেছিলাম, ঘটনা তো এখানে অন্যরকম। ইউ উইল বি আ ইন্টারেস্টিং গেম টু প্লে। চারিদিকে মাছ ভাজার মোহনীয় সুবাস ছড়িয়ে গিয়েছে। সদ্য ভরে আনা তাজা মাছগুলো এতক্ষণ ধরে সকলে যে যার মতো করে ম্যারিনেট করেছে। ঘণ্টাখানেক আগেও যেই মাছরা শান্তিতে এঁকে বেঁকে শীতল পানির নিচে সাঁতার কেটে চলেছিল, তারা এখন চুলার আগুনে তেল মশলা মেখে পুড়ছে। মাহিনও এবার চুলার সামনে দাঁড়িয়ে মাছ ভাজার কাজে হাত লাগিয়েছে। রাবিত নিজের মাছ নিজে নিজে ভাজতে গিয়ে এক পাশটা পুড়িয়ে ফেলেছে। একজন ফ্রেশম্যান ছাত্রীত্ব প্যানের উপরই আগুন ধরে গেল। কে যেন বেশ কিছু মাছ ম্যারিনেট করার সময় দিয়েছে এক গাদা মরিচ গুঁড়ো ঢেলে। এখন টিচাররা সেগুলো আবার ধুয়ে নিয়ে নতুন করে মশলা মাখিয়ে সেটা সামলানোর চেষ্টা করছেন। হঠাৎ কোথাও কেউ চিৎকার দিয়ে উঠছে, কেউ এর মাঝে গলা ছেড়ে গানও ধরেছে। টিচারদের কথা যেন কারো কানেই ঢুকছে না। এতগুলো ছাত্রছাত্রীকে 5 জন টিচার মিলেও সামলাতে হিমশিম খাচ্ছে। গজ ঘন্টা বাজলে বুঝি এরা থামবে। জেনেট যখন ভাজাভাজিতে হাত লাগিয়েছে, হাত ধুয়ে আসার কারণে হাত থেকে পানি পড়েছে এবং তেল ছিটকে উঠেছে, বেচারির হাতে গরম তেল এসে পড়ায় এখনও নিচের তাঁবুতে এসে বসে আছে। এর মাঝে এসিসিয়া আবার খুব দক্ষতার সঙ্গে শুধু নিজের মাছ নয়, বরং অনেক জনেরই মাছ ভেজে তুলল। এর ভাষ্য মতে ওর বাসায় সকলকে পারফেক্ট হিসেবে গড়ে তোলার জন্য 3 বোনকেই সব ধরনের রান্না করা শেখানো হয়েছে। বলাই বাহুল্য ব্যাপারটা শাইলোর হজম হচ্ছিল না। অবশেষে 2:30টার সময় সকলের ভাজাভাজি এবং বাকি রান্নাগুলো শেষ হলো এবং সকলেই তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া শেষ করলো। এরপর বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সকলকেই এদিক ওদিক যাওয়ার অনুমতি দেওয়া হলো। এতক্ষণ কেউ বনে যেতে পারবে না এমন একটা নিষেধাজ্ঞা ছিল। যদিও বলা হয়েছে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিতে, তবুও অনেকেই তখনই এদিক ওদিক কেটে পড়ল। তবে বেশি দূর যাওয়া যাবে না। মাহিনদের ক্যাম্পে কেউই কোথাও গেল না, বরং ওরা সকলেই একসাথে গোল হয়ে বসলো গল্প করতে। গল্পের মূল বিষয় হচ্ছে নিকটস্থ পরিত্যক্ত দুর্গটা। বনের মাঝেই রয়েছে সেটা। রাবিত কিছুটা ভীত স্বরে বলল, আমি বলছি ওখানে ভূত থাকতে পারে। হোয়াট দ্য হেল, এই ভূত টুত আবার কি ঝামেলা? ওখানে কোনো ভূত নেই, বলল ক্যারেট। রাবিত চোখ গোল গোল করে বলল, সিরিয়াসলি তুমি এত কিছু বিশ্বাস করো আর ভূতে বিশ্বাস করো না? ক্যারেট ভ্রু কুচকে তাকিয়ে বলল, মানে এইসবের সাথে আবার ভূতের কি সম্পর্ক? আমি কোনো ভূত টুতে বিশ্বাস করি না। মাহিন রাবিতের পাশেই বসেছিল। রাবিতের হাতে গোতা দিয়ে ফিসফিস করে বলল, এই ভূত টুত কি? হ্যাঁ, ভূত বলতে কিছু হয় নাকি? আরে না না, আমি ওইটা বলতে চাইনি। বলছিলাম যে ভূত না হলেও তো জিন হয়, ওরা তো জিনে বিশ্বাসই করে না। সে যাই হোক, ওই পরিত্যক্ত দুর্গে তো জিনও থাকতে পারে। মাহিন বলল। ও আচ্ছা, সেটা বলো। শাইলহ দীর্ঘশ্বাস ফেলে বলল, র্যাবিট, এত ভয় পাওয়ার কি আছে? আমরা কি ওখানে যাচ্ছি নাকি? আমরা জাস্ট কথা বলতেছি। লিও বলল। নাইল বলল, কারোর মাথা খারাপ নাকি যে সে ওই দুর্গে এমনি এমনি যাবে? ওই লোক আবার ঢাক ঢোল পিটিয়ে সকলকে সাবধান করে দুর্গ থেকে দূরে থাকতে। শাইলহ চোখের মনি ঘুরিয়ে বলল, জাস্ট পাবলিসিটির জন্য করে। লিমছু বলল, নিঃসন্দেহে বুড়োর মাথায় ভূতের বেড়া আছে। ওরা সকলে হেসে উঠল। লিমছু আবার বলল, তবে ওটা সেই 1800 সালের শেষের দিকে তৈরি।
ওয়াফ, ওইখানে নাকি আসবাবপত্রগুলো এখনো ওভাবেই আছে। এসিসিয়া বলল। দামি কোনো কিছুই নেই, শুধু অকাজের আসবাবপত্রই আছে যেগুলো এতদিনে সব ঘুণে ধরে শেষ, যদি না সেগুলো অন্য কোনো ধাতুর হয়। মাহিন বলল। তা ঠিক, কিন্তু ওটা এভাবে পরিত্যক্ত হয়েছিল কিভাবে? জেনেট বলল। হয়েছে কি, এই ব্যাপারে অনেক বিতর্ক আছে, যদিও সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য ঘটনা হলো। ওকে মাঝখান দিয়ে থামিয়ে দিয়ে র্যাবিট বলল। আমি বলবো। শাইলহ মুখ বাঁকা করে বলল। তুমি আদৌ জানো? র্যাবিট বলল। ডোন্ট ইউ ডিয়ার টু আন্ডারস্ট্যান্ড মি। পিঁপড়াও কিন্তু হাতিকে উল্টায়া দিতে পারে, আর তুমি কি চিনিস? লিও বলল। আচ্ছা, এখন এটা তো বলো যে তুমি কি জানো। র্যাবিট নাটকীয় ভঙ্গিতে বলা শুরু করলো। হ্যাঁ, তো ওটা একটা স্প্যানিশ দুর্গ। ক্যারেট মাঝখান দিয়ে বলল। হ্যাঁ, ওটা আমরা সবাই জানি। র্যাবিট বিরক্ত গলায় বলল। ওফ আল্লাহ, আমাকে বলতে তো দিবা। 1875 সালে একটি স্প্যানিশ সম্ভ্রান্ত লি কুয়ের্তা পরিবার এখানে আসে এবং জায়গাটা তাদের খুবই পছন্দ হয়, কারণ প্রথমত অদূরেই ক্যালিফোর্নিয়া ও নিউ মেক্সিকোতে দামি ধাতুর খনি ছিল এবং এখানে নদীর তীরবর্তী স্থান হওয়ায় আরও সুবিধা ছিল। তো তারা এখানে এই বাড়িটার করার পর যখন ওঠে, তার কিছুদিন পর এই অঞ্চলে মহামারী দেখা দেয় এবং একই সাথে তাদের পরিবারের 3 জন সদস্য মৃত্যুবরণ করে। এরপর শুধু মিলি কুয়ের্তো, তার বোন এবং ছোট মেয়েটা বেঁচে ছিল। তার বোন কিছুদিন পর চিলেকোঠার ঘরে আত্মহত্যা করেন। ছোট মেয়েটা তারও 2 বছর পর সেই চিলেকোঠার ঘরেই আত্মহত্যা করে এবং লি কুয়ের্তো একদম একা এই বনের মাঝে নির্জন একটা দুর্গে পড়ে থাকতেন। পরে ব্রিটিশরা সে সময় দুর্গটা দখল করতে চায়, তবে মিলি কুয়ের্তো কোনোভাবেই এর দখল ছাড়েন না। শেষে একাকিত্বে এবং এইসব মানসিক চাপের কারণে তিনিও একইভাবে চিলেকোঠার ঘরেই আত্মহত্যা করেন। এরপর ব্রিটিশরা বাংলোটা দখল করেও লাভ হয়নি, কেউই এখানে টিকতে পারত না। পরে সেটা পরিত্যক্ত হয়ে যায়। ক্যারেট চোখ কপালে তুলে টিটকিরির সুরে বলল। ওহ মাই গড, আমি তো ভেবেছিলাম তুমি পড়াশোনাই করো না, অ্যান্ড এইসব ইতিহাসই ও জানো না। এটা সত্যি অপ্রকাশিত ছিল। র্যাবিট ঝাঁঝ ভরা কণ্ঠে বলল। তোমরা আমাকে ভাবোটা কি বলো তো? হ্যাঁ, আমি জাস্ট অলওয়েজ ফান করতে থাকি বলে আমার দুনিয়ার কোনো খবর নাই? আমি কিছুই পারি না? উঠে দাঁড়িয়ে বলল। দূর, ট্যালেন্টের কোনো দামই নাই আজকাল। নাইল বলল। আরে তুমি যাচ্ছ কোথায়? জেনেট বলল। র্যাবিট, বসো না। র্যাবিট বলল। না থাক, আমি এখানে আর বসবো না। বলেই ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো। লিমচু নরম গলায় বলল। আহারে, ওকে এত আন্ডার এস্টিমেট করার ঠিক হয়নি। শাইলহ বলল। কে জানতো ও এত রিসার্চ করে বেড়ায়? মাহিন দীর্ঘশ্বাস ফেলে বলল। ক্যারট তোমার কথায়ও কষ্ট পেয়েছে, তুমি গিয়ে ওকে ফিরায় আনো। ক্যারেট ম্ল্যান গলায় বলল। আমি তো আর ওকে হার্ট করে কথাটা বলিনি, সার্কাস্টিক হয়তো কথাটা বলছি, আর এমন ভানে রিয়াক্ট তো করে না সাধারণত। লিও বলল। সে যাই হোক, তুমি এখন ওকে ফিরে আনো। ক্যারেট দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। র্যাবিট হাঁটতে হাঁটতে নিজের ক্যাম্পের কাছে পৌঁছে গেল। রায়েত ঘাসের উপর বসে সিডনি সেলডনের ব্লাড লাইন উপন্যাসটি খুলে বসেছিল। র্যাবিট ওর পাশে ধপ করে বসে পড়ল। রায়েতের কাঁধে মাথা রেখে দিয়ে বিষণ্ণ মুখে বসে রইল। রায়েত ভ্রু কুঁচকে বলল। মাইন নামক বেলুনটাই বেশি হাওয়া দেওয়ার কারণে তা ফুটে গিয়েছে দেখি। র্যাবিট বিরক্ত কণ্ঠে বলল। ওহ, মজা করো না তো। কিন্তু কি হয়েছে তোর? কি আর, আমি 5টা ভাষা বলতে পারি, এত রিসার্চ করি, and what I get in return? Nothing but negligence. সকলে আমাকে অলওয়েজ আন্ডারএস্টিমেট করে। রায়েত চাপা হেসে বলল। তুই এত জ্ঞান অর্জন তো করিস, কিন্তু কোথাও ব্যবহার তো করিস না, এবং সবসময় জোকারের মতো আচরণ করলে কিভাবে হবে? সবসময় ফাইসলামও না করে মাঝে মাঝে সিরিয়াস হওয়ার চেষ্টা করবি। অত সিরিয়াসনেস ভাল লাগে না আমার। তখনই ক্যারেট হাঁটতে হাঁটতে ওদের তাঁবুর দিকে আসছিল। রায়েত ওকে দেখে বলল। ওই দেখ, তোর ফ্রেন্ড ক্যারল আসছে। রাবিত ওই দিকে দৃষ্টি ফিরিয়ে বলল। ওর নাম ক্যারট।
ক্যারেল ওদের তাঁবুর কাছাকাছি তো এসে পৌঁছিয়েছে, কিন্তু কি বলবে বুঝে উঠতে পারছিল না। তাও আবার রাইদ সামনে আছে, ক্যারেল ভাবতে লাগলো। ওহ, র্যাবিটকে তো কখনো রাগ করতে দেখি নাই। ওর রাগ কি করে ভাঙানো আমি কি করে জানবো? আর কারো কথাই জীবনে রাগ করে না, যেখানে আমার কথাই রাগ করে আমাকেই ঝামেলায় ফেলা লাগতো। মহা মুশকিল তো। আচ্ছা, এমন পরিস্থিতিতে মাহিন কি করতো? ও নিশ্চয়ই অন্যরকম কিছু করতো, সেটা র্যাবিট ভাবতেও পারে না। ভাবতে ভাবতেই এগিয়ে গিয়ে ওদের সামনে দাঁড়ালো। তারপর মুহূর্তের জন্য দ্বিধাবোধ করে ধপ করে ওদের সামনে বসে পড়ল এবং রায়দের দিকে তাকিয়ে সাহস করে অভিযোগের সুরে বলল, দেখে রায়ের তোমার ছোট ভাইকে বোঝাও যে আমি যেই কথাটা বলেছি ওটা আসলে ওকে আন্ডার এস্টিমেট করে নয়, বরং ওকে ইনডাইরেক্টলি প্রশংসা করে বলেছি। হঠাৎ করে ক্যারেটের এভাবে কথা বলায় রাইদ হকচকিয়ে গেল। সকলে টুকটাক ওর সাথে কথা বললেও মাহিন যেভাবে ওর সাথে স্বাভাবিকভাবে কথা বলে যায় সেভাবে আর কেউ বলে না। তবে ক্যারেল হঠাৎ করে একদম নির্দ্বিধায় কথাগুলো বলে যাওয়াতে রাইদ এবং রাবিদ দুজনেই অবাক হলো বটে। ক্যারেল বলে গেল, দেখো, অন্যান্য সময় সকলে ওকে কি না কি বলে, অনেক সময় সবাই তো সার্কাস্টিক ওয়েলতেও অনেক কথা বলে না, সেখানে কখনো কোনো মাইন্ড করলো না। আর আমি কি একটা কথা বললাম একদম মুখ ফুলিয়ে উঠে চলে আসলো? এটা কোনো কথা হলো? রায়েদ ওর কথাগুলো শুনে নিজের সর্বোচ্চ চেষ্টা করছে যেন হাসি না আসে, তবুও উত্তর দেওয়ার সময় হাসি হাসি মুখেই বলল, ও তাই নাকি? র্যাবিটের সঙ্গে ক্যারটের নাকি অনেক প্রাচীন সম্পর্ক, তাই হয়তো অভিমান করেছে। বলেই রাবিতের দিকে তাকিয়ে বলল, তুই এত অভিমান করতে পারিস জানতাম না তো। রাবিত ভাবলে ক্ষীণ দৃষ্টিতে ঘাসের দিকে তাকিয়ে আছে। রাইত ক্যারেলের দিকে দৃষ্টি ফিরিয়ে বলল, তুমি এক্স্যাক্টলি ওকে কি বলেছিলা? ক্যারেল দীর্ঘশ্বাস ফেলে বলল, ও আমাদের নিকটস্থ সেই পরিত্যক্ত বাংলোটার আছে, সেটার ডিটেলস ইতিহাস শোনার পর আমি অবাক হয়ে বলেছিলাম, ওহ মাই গড, আমি তো ভেবেছিলাম তুমি পড়াশোনাই করো না অ্যান্ড এইসব ইতিহাসেই ও জানো না। এটা সত্যি অপ্রত্যাশিত ছিল। তারপর একটু বিরতি দিয়ে বলল, এখন আমি সোজাভাবে বলছি, আমি ভাবতাম ও পড়াশোনা করে না, কিন্তু এখন জানতে পারলাম ও অনেক কিছুই পারে, যেটা হয়তো ওকে দেখে বোঝা যায় না। রায় দীর্ঘশ্বাস ফেলে রাবিতের দিকে তাকিয়ে বলল, রাবিত রাগ করলে জায়গা মতো তো করবি। আমি হলপ করে বলতে পারি ও যে কি বলছে সেটা তুই বুঝিসনি। রাবিত বলল, ভাই আমি বুঝেছি, তবে ও সোজা ভাবেও তো বলতে পারতো। প্রশংসা কেউ অত ঘুরাই পেঁচাই করে? বলল ক্যারেটের দিকে তাকিয়ে ভেঙচি কাটল। রায়েত বলল, প্রথমত প্রশংসা ও নিজে থেকে করেছে, তাই সেটা বুঝে নেওয়া তোর কাজ। এখন বেশি কথা না বাড়িয়ে রাগ ঝেড়ে তোরা কোথায় বসে কি গল্প করছিলি সেখানে যা। বলেই ওকে ঠেলা দিল। রাবিত দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। তারপর ক্যারেলের দিকে তাকিয়ে বলল, এরপর থেকে প্রশংসা করলে ক্লিয়ারলি করবা, লাইক র্যাবিট ইউ আর গুড। ক্যারেল হেসে উঠে বলল, নিজেকে ছাগল বলছো? রায়েত নিজের বইটা হাতে নিয়ে চাপা হাসল। র্যাবিট বিরক্ত হয়ে বলল, আরে না না বারে বাবা, এই গোট সেই গোট না। এই গোটের মানে হচ্ছে গ্রেটেস্ট অফ অল টাইম। এটা একটা আমেরিকান কাম ক্যালিফোর্নিয়ার স্ল্যাং। তুমি আমেরিকান হয়েও এটা কখনো শুনোনি? ওরা হাঁটতে শুরু করেছে। ক্যারেল এখনো হাসতে হাসতে বলল, র্যাবিট এখন আর খরগোশ নেই, ছাগল হয়ে গিয়েছে। বাহ, দাঁড়াও, ওদের এটা বলা লাগবে। বলেই দ্রুত গতিতে হাঁটতে লাগলো। র্যাবিট প্রায় ক্যারেটের পিছনে ছুটে যেতেই উচ্চস্বরে বলল, এক মিনিট, এসব কি? আমি না বললাম এটার মানে কি? নদীর পানি একই প্রবাহে বাহিত হতে হতে কখনো হয়তো কোথাও গিয়ে বাঁক নেয় এবং এর গতিপথ পাল্টে যায়। ঠিক তেমন সকলের জীবনে একটি নির্দিষ্ট প্রবাহে চলতে থাকে। কখনো না কখনো হয়তো সেটা বাঁক নিয়ে নতুন কোনো পর্যায়ে এসে দাঁড়ায়, ভালো সময় থেকে খারাপ সময় এসে দাঁড়ায়, অথবা খারাপ সময় থেকে ভালো সময় এসে দাঁড়ায়। নিঃসন্দেহে বলতে পারি আমার রসকসহীন জীবনের প্রবাহ হঠাৎ করেই গতিপথ পাল্টেছে মাহিন নামক বাকির কারণে। ব্যাপারটা প্রথমে আমার অস্বাভাবিক, অস্বস্তিকর বা অবাস্তব মনে হলেও আজকাল সেটাকে ভালোই লাগতে শুরু করেছে। দিনের পর দিন সকলের থেকে দূরে থেকে আমার মাঝে এবং সকলের মাঝে এক অদৃশ্য দেয়াল তৈরি করে দিয়ে যেখানে আটকা পড়েছিলাম সেটাই ছিল আমার কমফোর্ট জোন। যদিও মাঝে মাঝে সেখানে দম বন্ধ লাগতো না, সেই দেয়াল ভাঙার ক্ষমতা আমার ছিল,
না ইচ্ছা, মনের গভীরে সবচেয়ে বড় কারণ ছিল ভয়। কাউকে আমার জীবনে প্রবেশ করতে দিতে ভয় পেতাম। এই অদৃশ্য দেয়ালটা মাহিন এসে ভেঙে দিয়েছে আমার অনুমতি ছাড়াই। কি আশ্চর্য না? প্রথমে আমি মোটেও না ব্যাপারটা পছন্দ করেছি না ওকে, তবে এখন বুঝতে পারছি মাহিন কতটা ঠিক কাজ করেছে। একটা অচেনা অপরিচিত মেয়ে যে না আমাকে চেনে না, না আমার সম্পর্কে কিছু জানে, তা সত্ত্বেও আমার মন আমার জীবনের প্রবাহ ঠিক ধরতে পেরে আমার কমফোর্ট জোনের দেয়ালটাই ভেঙে দিল। কিভাবে আমাকে এখানে সকলের মাঝে টেনে আনলো। এখন আমি চাইলেও বের হয়ে যেতে পারছি না এখান থেকে, এবং আমি চাইও না। আমি চাই মাহিন যা করেছে করে যাক, আমি শুধু ওর সাথে হেঁটে যাব। কি অদ্ভুত না? ও সকলকে বাধ্য করে ওকে পছন্দ করতে। যেই ওকে দেখে তার সাথে ওর ভালো সম্পর্ক হয়ে যায়। আমি যদি ওকে না দেখে না চিনে ওর সম্পর্কে জানতে পারতাম, তাহলে আমার শতভাগ দিয়ে চেষ্টা করতাম ওর থেকে দূরে থাকতে, ওর জালে না ফাঁসতে। কিন্তু কি সুন্দরভাবে আমি ওর সাথে জড়িয়ে গেলাম। যাই ভাবি না কেন সব কিছুতেই কীভাবে যেন মাহিন চলে আসে। ও যেন আমার মানসপটে আটকে গেছে। ওকে নিয়ে ঘটা করে ভাবতে বসলেও ভাবনা শেষ হবে না। আগে যতটা সম্ভব মনের দিক থেকে ওকে দেখছি, তত ওর কথাই মাথায় আসছে কেন। ওকে নিয়ে ভাবতেও এত ভালো লাগে, ওর সাথে কথা বলতেও ভালো লাগে। যতবার চোখে পড়ে ওকে দেখি যে হয় ওর কোনো বান্ধবীর সঙ্গে কথা বলছে বা বসে আছে বা হাঁটছে। অথচ আমি আজকাল শুধু ওকে দেখে এমনি দৃষ্টি ফিরিয়ে নেই না, বসে খেয়াল করি কিভাবে ও কথা বলছে, কিভাবে ও হাসছে, ওর চোখ, ওর চুল, সব কিছু। এটা কি অদ্ভুত? রাইট। কারোর ডাকে ভাবনার চাল ছিঁড়ে গেল। দৃষ্টি ফিরিয়ে তাকাতেই দেখল মাহিন ওর পাশে দাঁড়িয়ে আছে। ওকে নিয়ে ভাবতে ভাবতে ওই এখানে এসে হাজির হয়েছে দেখে হতবাক হলো রায়েত কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। মাহিন বলল, বাপরে বাপ, কি গভীর চিন্তা ভাবনাই না করো। রায়েত নিজেকে সংযত করে বলল, তুমি এখানে হঠাৎ? তুমি আমার সাথে আসো। কোথায় আসবো? আমাদের ক্যাম্পে আমরা ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলতে বসছি। রায়েত চোখ বড় বড় করে বলল, সিরিয়াসলি আমি ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলবো? এটা তুমি ভাবলা কি করে? মাহিন দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাবি তো অনেক কিছুই, কিন্তু সবকিছু তুমি আসলে করতে চাইবে না, তাই সেসব বাদ দাও। কিন্তু এখন আসো আমার সাথে। রায়েত বলল, কি জেদ এগুলো? তোমরা ফ্রেন্ডরা মিলে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলবা, তার মাঝে আমি থাকলে কি ভালো লাগবে? মাহিন এবার ঘাসের উপর ওর পাশে বসে পড়ল, বলল, রাইট, দেখো এখন পর্যন্ত তো অনেক কিছুতেই তুমি আমার ফ্রেন্ডদের সাথেই থেকেছো, কিন্তু কিছুদিন ওদের সাথে মেলামেশা করলে ওরা তোমারও ফ্রেন্ড হয়ে যেত। যদি তুমি চাও, ওরা সকলে তোমার সাথে ভালো ব্যবহার করে, শুধু দেখানোর জন্য নয়, আসলেই। অল ইউ নিড ইজ টু টক উইথ দেম। বলেই আগ্রহী দৃষ্টিতে রায়েতের দিকে তাকিয়ে রইল। মাহিনকে এভাবে চুলচুল দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে রায়েতের হাসি পেল। আবার কি অদ্ভুত মায়াবী লাগলো ওকে। ওর দৃষ্টিতে বুঝি এমন কিছু আছে যেটা কখনোই রায়েতকে শক্ত হতে দেয় না, দেহ মন অসাড় করে দেয়। অবশেষে দীর্ঘশ্বাস ফেলে হালকা হাসল, বলল, আচ্ছা ঠিক আছে, চলো। মাহিন আনন্দে এক লাফেই উঠে দাঁড়ালো। রায়েতও উঠে দাঁড়ালো। সন্ধ্যা হয়েছে। বেশ কিছুক্ষণ পূর্বে অন্ধকার আকাশ, চারিদিকে আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। অনেকেই যারা জঙ্গলে গিয়েছিল বেশিরভাগই ফিরে এসেছে। যারা অন্ধকার হওয়ার পর ফিরেছে তাদের টিচারদের কাছ থেকে বকাও খেতে হয়েছে। সকলেই বসে আছে বা কেউ কেউ হাঁটছে এবং গল্প করছে। মাহিন ও রায়েত ওদের ক্যাম্পের দিকে এগিয়ে গেল। সকলে এক জায়গায় চট পাকিয়ে দাঁড়িয়ে আছে। ওরা এগিয়ে যেতেই জেনেট হাসি মুখে বলল, গুড ইভিনিং রায়েত। ইভিনিং জেনেট, প্রত্যুত্তরে বলল রায়েত। নাইল এসে রায়েতের পাশে দাঁড়ালো, তারপর জিজ্ঞেস করলো, তুমি কি কখনো ট্রুথ অ্যান্ড ডেয়ার গেম খেলেছো? রায়েত কিছু একটা বলতে যাচ্ছিল, তার পূর্বে মাহিন বলল, অনেক আগে খেলতাম, কিন্তু অনেক দিন খেলা হয়নি। এটাই বলতে চাচ্ছিল না? রায়েত মুচকি হেসে বলল, হ্যাঁ এটাই বলতে যাচ্ছিলাম। শাইলহ এসে মাহিনের পাশে দাঁড়িয়ে কিছু একটা বলল, তারপর রায়েতের দিকে তাকিয়ে চিকন কণ্ঠে বলল, লাস্ট টাইম আমাদের ফার্স্ট সাক্ষাৎটা খুব একটা ভালো যায়নি, ইভেন ওয়াস্ট ছিল, বাট এখন আশা করছি এমন কিছু আর হবে না। হ্যালো। রায়েত বলল, এবং কোইন্সিকুয়েন্সটাও আলাদা ছিল। এনিওয়েজ, হ্যালো। শাইলহ হালকা হাসল এবং অন্যদিকে চলে গেল। মাহিন বলল,
ওয়েল, ওর কথাবার্তা একদম গায়ে লাগিও না। ও সব কিছুই বাঁকাভাবে বলে। রাইত বলল, তুমি একটা কাককে মধু খাওয়াও আর মাংসই খাওয়াও, সেই কাক একই কর্কশ্বরে কাকা করেই চিৎকার করবে। মাহিন ও নাইল দুইজনই হেসে উঠল। নাইল বলল, হ্যাটস আপ টু ইউর সার্কাজম। মাহিন বলল, আসলে তখনই এসিসিয়া এসে মাহিনকে কিছু একটা বলল এবং মাহিন ওর সাথে হাঁটতে হাঁটতে অন্যদিকে এগিয়ে গেল। এখানে নাইল বলল, তুমি বিভিন্ন জায়গায় পার্ট টাইম জব করো না? হ্যাঁ, তা তো করি। তো সবগুলো কিভাবে ম্যানেজ করো আসলা? রাইত বলল, আমি সাধারণত ছুটি খুব একটা নেই না, অনেক সময় ওভারটাইমও কাজ করি। তাই যখন 4 দিনের ছুটি চাইলাম, কেউ বাধা দিল না, যদিও একজন একটু দ্বিধা করছিল, পরে অবশ্য মেনে নিয়েছে। নাইল বলল, ওফ, ভাগ্যিস। তারপর একটু বিরতি দিয়ে বলল, কাল বোটিং করে যাচ্ছ তো? তুমি তো এসব আগেই করতা, এখন করো কিনা জানি না অবশ্য। রাইত বলল, কালকে যাচ্ছি। অবশ্য আগে তো ক্যাম্পিং ফেস্টিভ্যালগুলোই যেতাম গাইড হিসেবে, এই সবই করতাম। তবে গত বছর যাইনি এবং এই বছর তো এখনও ক্যাম্পিং সিজন আসেইনি। তারপর একটু থেমে বলল, তবে তোমার এসব জানার কথা কি? নাইল মুচকি হেসে বলল, ভুলে যাচ্ছ বোধ হয়, আমিও কিন্তু গাইড। মনে নেই একবার আমরা একই ক্যাম্প ফেস্টিভ্যালে গিয়েছিলাম? রাইত চোখ ছোট করে বলল, টিফেনি ক্যাম্পিংয়ে, যেখানে একটা বোট ফুটো হয়ে গিয়েছিল এবং একজন ছোট ছেলে ডুবে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, সেটাই তোমার মনে আছে দেখছি। উচ্ছ্বাসের সঙ্গে বলল নাইল। মনে থাকবে না আবার যা সব স্মরণীয় ঘটনা ঘটেছিল সেখানে? তখনই লিওকে উচ্চস্বরে বলতে শোনা গেল, ওকে, সো আমরা এখন খেলা শুরু করব। দয়া করে সকলে গোল করে বসে পড়ো। সকলেই একে একে বসে পড়ছে এবং একটা বৃত্ত তৈরি করছে। মাহিনও ফিরে এসেছে। এতক্ষণ রাবিদকে আশেপাশে দেখা যায়নি, সেও এখন এসে হাজির হয়েছে। সকলে বসার পর দেখা গেল রায়েদের এক পাশে নাইল, অপর পাশে লিমজু। মাহিন ওর থেকে একদম অপর দিকে মাঝে একটা বোতল রাখা হয়েছে। বেশ বাতাস হচ্ছে। প্রথমে প্লাস্টিকের বোতল দেওয়ার কারণে সেটা শুধু উড়ে যাচ্ছিল। এবার কোথা থেকে যেন কোকের কাচের বোতল জোগাড় করা হয়েছে। রায়েদ খেয়াল করলো মাহিনের এক পাশে শাইলুহ বসে আছে এবং আর এক পাশে এসিসিয়া বসে আছে। ওকে দেখেই নাইলকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, এই এসিসিয়া কি সবসময় তোমাদের সাথে সাথে থাকে? নাইল বলল, হ্যাঁ থাকে তো, যদিও ব্যাপারটা অবিশ্বাস্য। সাইলোর পাক্কা ধারণা অ্যাসিসিয়া কোনো মোটিভ নিয়ে এখানে এসে ভিড় করেছে। রায়েদ বলল, তেমনটাই তো হওয়ার কথা। হ্যাঁ, অ্যাসিসিয়া যদিও একদম স্বাভাবিক আচরণ করে আমাদের সাথে, সবকিছুতেই থাকতে চেষ্টা করে। মানে আমরা যা নিয়ে কথা বলি, যাই করি, সবকিছুর মধ্যেই। আর বিশেষ করে মাহিনের পেছনে লেগে থাকে না ও? হ্যাঁ, প্রায় সময় দেখা যায় ওর সাথেই কথা বলছে, তবে সেভাবে লেগে থাকতে দেখিনি। রায়েদ সাই জানিয়ে মাথা নাড়ল। নাইল আবার বলল, শেষ পর্যন্ত বেচারি মাহিন দুই শত্রুর চিপায় পড়েই গেল। রায়েদ চাপা হাসল। তখনই সর্বপ্রথম লিমচু বোতল ঘোরালো এবং তা ঘুরতে ঘুরতে জেনেটের দিকে মুখ করে থেমে গেল। লিম বলল, ওকে, সো ট্রুথ আর ডেয়ার। জেনেট একটু ভেবে বলল, ডিয়ার। লিমও কিছুক্ষণ ভেবে বলল, তোমার এবং লিওর কাহিনী শোনাও। এটা কখনোই আমাদের মুখ থেকে বের করা যাবে না। ক্যারেট উৎফুল্ল কণ্ঠে বলল, ওহ ইয়া, গুড আইডিয়া, আমিও শুনতে চাই। বাকিরাও সাই দিল। জেনেট দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো, আচ্ছা, তো কাহিনী শুরু হয়েছে 7th গ্রেড থেকে। মাহিন বলল, তোমার রিলেশনশিপে বয়স না 3.5 বছর? জেনেট বলল, হ্যাঁ, 3.5 বছর, কিন্তু কাহিনী শুরু হয়েছে আরও আগে থেকে। তো যা বলেছিলাম, ফার্স্টের দিকে আমি ওদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছিলাম না। সাইলোর সাথে বন্ধুত্ব হওয়ার পর আমাকে ক্রিয়েটিভ ইভেন্টে জয়েন করতে ঠেলাঠেলি করে। সেটা জয়েন করার পরে আমার ইভেন্ট পার্টনার লিও। সো প্রথমে ওর সাথে বেশ ভালো বন্ধুত্ব হয় এবং ইভেন্ট শেষ হয়ে যাওয়ার পরে আমরা 4 জন একসাথে থেকেই যাই। আমি এবং লিও প্রায় সময় হ্যাং আউট করতাম, তো আমারই ওকে প্রথম থেকে বেশ ভালো লাগতো। একদিন আমি নাইলেকে আবার এটা বলে দিয়েছিলাম, যদিও আমি ওকে দিয়ে প্রমিস করিয়েছিলাম ও কাউকে বলবে না,
কিন্তু ও ঠিকই মির্জাফরতা করে লিওকে বলে দিয়েছে, সেটার জন্য এখনো ওর ওপর রেগে আছি। নাইল মাঝখান দিয়ে বলল, আরে আমার কি দোষ? লিও আমার মুখ থেকে জোরাজোরি করে কথা বের করে নিয়েছিল তো। সকলে হেসে উঠল। লিও বলল,